নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুচন্দ্রমা। শুরু করছি বাংলা বলছে। অমিত শাহ জেপি নাড্ডা বঙ্গ সফরে এসেছেন। রাতে শহরে আসার পর আজ গুরুত্বপূর্ণ বৈঠক সারার আগে গুরুদ্বারা, কালীঘাট মন্দির দু জায়গায় তারা গিয়েছেন এবং নিউ টাউনের এই পাঁচতারা হোটেলে যে গুরুত্বপূর্ণ বৈঠক, সেখানে বঙ্গ বিজেপির নির্দিষ্ট কিছু সংখ্যক ব্যক্তিত্ব তারা এসেছিল। এই বৈঠক থেকে কি কি বার্তা দিলেন অমিত শাহ, জেপি নাড্ডা, সেটা যেমন একটা বিষয়, ঠিক তেমন ভাবেই আজকের এই দিনকে তৃণমূল কংগ্রেস, যুব তৃণমূল তারা প্রতিবাদ রাস্তায় নেমে দেখিয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিবেকবাণী মন্তব্য প্রসঙ্গে। দুটো ইভেন্ট, দুটো দলের এই যুযুধান লড়াইয়ে আজকে দিনভর শহর কলকাতায় বড় দুটি ইভেন্টের নির্যাস কি, বাংলা বলছেতে আজকে সেই বিষয় নিয়েই আমি আলোচনা আসব। সবার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সঙ্গে তৃণমূল কংগ্রেসের বক্তা রয়েছেন কৃষাণু মিত্র, বিজেপির বক্তা রয়েছেন সোমনাথ দাস, বামেদের তরফে বক্তা রয়েছেন শুভজিৎ সরকার, কংগ্রেসের বক্তা রয়েছেন অশোক সরকার। আমি চারজনকেই স্বাগত জানাচ্ছি। এই আলোচনায় আসার আগে আমি একটা খবর আপনাদেরকে জানিয়ে রাখি, যে বক্তব্য আমি শুরুতেই রাখলাম। অমিত শাহর এই সফর লোকসভা নির্বাচনের আগে বিজেপির রণকৌশল ঠিক করে দিতে কতটা গুরুত্বপূর্ণ, কি কি বার্তা তিনি দিতে পারেন, তা তাদের দলীয় বক্তব্য থেকে জানবো। কিন্তু যেটা আমাদের রিপোর্টার মারফত খবর পাচ্ছি, বঙ্গে এসে অমিত শাহ সোশ্যাল বার্তা দিয়েছেন। 24-এ 35-এর বেশি আসন পাবে বিজেপি, দাবি করেছেন বিজেপির চাণক্য। বিজেপির সোশ্যাল যোদ্ধাদের বার্তা, আরো দায়িত্ব বাড়ছে সোশ্যাল যোদ্ধাদের, আরো দায়িত্ব নিতে হবে। 24-এ 35টা আসন টার্গেট করেছে বিজেপি এবং তা বিজেপি পাবেই, এমন দাবি করেছেন অমিত শাহ। সোমবার রাতে শহরে এসে আজ গুরুত্বপূর্ণ এই বৈঠক সারেন তিনি। 2024-এর লোকসভা নির্বাচনে বাংলা থেকে 35টি আসন টার্গেট করেছেন। বিজেপির এই সোশ্যাল যোদ্ধাদের শাহী বার্তা, তাদেরকে আরো বেশি করে দায়িত্ব নিতে হবে। বঙ্গে এসে অমিত শাহ সোশ্যাল যোদ্ধা অর্থাৎ বিজেপির যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের যে সৈনিকরা দিনভর হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি হোক, সোশ্যাল প্ল্যাটফর্ম হোক, যেখানে লাগাতার তারা নিজেদের কন্টেন্ট প্রচারের মাধ্যমে নিয়ে আসেন, তাদেরকে আরো সোচ্চার হতে হবে, তাদেরকে আরো বেশি দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। বঙ্গে এসে অমিত শাহ এই বার্তা দিলেন। 24-এর লোকসভা নির্বাচনে 35-এর বেশি আসন পাবে বিজেপি, দাবি অমিত শাহের। অন্যদিকে আজই বিজেপি রাজ্য সভাপতি তার বিবেকবাণী মন্তব্যের জেরে যুব তৃণমূলের মিছিল হয় শ্যামবাজার থেকে। তাকে 24 ঘন্টা ডেডলাইন দেওয়া হয়েছিল ক্ষমা চাওয়ার জন্য। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, 35-এর বেশি আসন পাবে বিজেপি, দাবি করছেন শাহ, আপনার কি প্রতিক্রিয়া? দেখুন, স্বপ্নের বিরিয়ানিতে ঘি ঢালতে তো অসুবিধে নেই, কারণ আমরা এর আগে দেখেছি খুব তর্জন গর্জন করে এই হিন্দি ভাষী নেতারা বাংলার বুকে দাঁড়িয়ে বলেছিলেন আগলাবার 200 পার, আমরাই সরকার করব, 200-র বেশি আসন নিয়ে আসব। সেটা তো খুব বেশি দিন হয়নি। আর সেই সময় আপনারাও মনে রাখবেন নিশ্চয়ই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা পা আহত হয়ে আঘাতপ্রাপ্ত ছিল। তিনি হুইল চেয়ারে করে এক পায়ে ঘুরে ঘুরে ইলেকশন কন্ডাক্ট করেছিলেন এবং সেই এক পা দিয়ে
এই অমিত শাহকে 213টা গোল দিয়েছিলেন এবং সেই 213 গোল হজম না হওয়াতে প্রায় 400 দিন তিনি বাংলা মুখও হননি, এটাও আমরা জানি। এইবারেতে আবার বলছেন 35টা আসন, কেন 42-এ 42 বললেন না আমরা জানি না। এবং এই প্রসঙ্গে আবার বলে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায় আবার 42-এ 40 গোল দেবেন অমিত শাহকে, আবার সেই 40 গোল খেয়ে কতদিন আবার দিল্লিতে গিয়ে বসে থাকবেন সেটা ওনারাই জানেন। শুধু সোশ্যাল মিডিয়া দিয়ে যদি ইলেকশন হতো তাহলে ভারতের মানচিত্র অন্যরকম হতো, ভারতের রাজনীতি অন্যরকম হয়ে যেত, পৃথিবীর রাজনীতি অন্যরকম হয়ে যেত। যাদের ওই সোশ্যাল মিডিয়া ফেক নিউজ কি আসল নিউজ বোঝা যায় না, সেটা দিয়েই যদি ইলেকশন হতো তাহলে মানুষের কোনো দাম থাকতো না, আর মানুষের ইচ্ছেরও দাম থাকতো না। মানুষের যে আজকে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য কষ্ট, পেটে আগুন জ্বলছে, বেকারত্ব, সমাজকে ধর্মের ভিত্তিতে ভাগ করা হচ্ছে, এই সবগুলো কি তাহলে আর কোনো ইস্যু হতো না? হতো না। এটাই প্রশ্ন আজকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে সমস্ত বাংলার মহিলাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছেন, আর তাদের যে খুশি, তাদের যে আনন্দ, সেটাকে সোশ্যাল মিডিয়ার আগুন দিয়ে নিভিয়ে দিতে পারবেন অমিত শাহ? বলছেন সোশ্যাল মিডিয়ায় আমাদের করবে, 100 জন আমরা অ্যাপয়েন্ট করেছি তারাই ইলেকশন লড়ে দেবেন। তাহলে তো টাটা, বিড়লা, আম্বানি সোশ্যাল মিডিয়ার একটা বিশাল গ্রুপ তৈরি করে তারাও ইলেকশনে দাঁড়িয়ে যেতে পারেন। এইসব কথার কোনো অর্থ হয়? সুতরাং আমরা সামনের দিনে আবার দেখছি ওই 35-এর গর্ব আর বেলুন যেদিন ফেটে যাবে সেদিন আবার দীর্ঘদিনের জন্য অমিত শাহ, জগৎ প্রসাদ নাড্ডারা বাংলার থেকে দূরে থাকবেন, বাংলা শান্তিতে থাকবে, বাংলা কোনোদিন এই হিন্দি ভাষী না। বেশ, ধন্যবাদ আপনার মতামতের জন্য। জয়প্রকাশ মজুমদার কথা বললাম তার সঙ্গে। আমি চলে আসছি এবার আজকের আলোচনায়। যে খবর দিলাম তার নির্যাস তো অবশ্যই থাকবে, আমি তাই শুরুতেই যাচ্ছি বিজেপির বক্তার কাছে। সোমনাথ দাস আমাদের সঙ্গে রয়েছেন। সোমনাথ বাবু, আপনাদের এই যে আশা, সেই আশার ভিত্তি কি থাকবে? বাংলায় আপনারা 2019-এ 22টা বলেছিলেন, 18টা পেয়েছেন, এবার 35-এর বেশি বলছেন, কিন্তু 2021 মাঝখানে একটা বিধানসভা নির্বাচন গেছে যেখানে এই আপনাদের চাণক্য 200 পারের কথা বলেছিল, সেখানে 77 এসেছিল এবং তা থেকে এখন অনেকটাই কমে গেছে। দেখুন, আপনি অমিত শাহজি বলে গেছেন যে 22টা বলেছিলেন, 18টা পেয়েছিল। এখন যেটা অমিত শাহজি বলছেন, আপনি দেখবেন উনি সারা ভারতবর্ষ জুড়ে ভারতীয় জনতা পার্টি আজকে বিভিন্ন জায়গায় মানুষের সমর্থনে, ভারতবাসীর সমর্থনে নিয়ে আজকে ক্ষমতায় আসছে। আজকে বিভিন্ন জায়গায় আজকে দেখেছেন গতদিন যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনগুলোতেও আমাদের উনি যেটা বুঝেছেন ভালো, যেটা সাংগঠনিকভাবে আমরা শক্তিশালী, যেভাবে তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, যেভাবে তৃণমূল পশ্চিমবাংলায় দুর্নীতি করছে, পশ্চিমবাংলায় একের পর এক দুর্নীতি তাদের প্রকাশ্যে আসছে, চাকরি, গরু, কয়লা, তারপর আপনার শিক্ষা, রেশন, এরপরও মানুষ তাদের সাথে থাকার আশা করে। যে জয়প্রকাশ বাবু, যেটা ওরফে কচুদা, আজকে জয়প্রকাশ দা অনেক কথা বলছিলেন যে বিজেপি নাকি ধর্ম নিয়ে বিভক্ত। জয়প্রকাশ দার কথাতে দেখুন এখানে বিভক্ত হয়ে যাচ্ছে, বলছে হিন্দি ভাষাভাষী, হিন্দি ভাষাভাষী। একটা কথা, এখানে ব্যক্তিগত কোনো শব্দ এমন প্রয়োগ করবেন না যাতে কারোর কোনো নামের ক্ষেত্রে আঘাত লাগতে পারে। এই ভাষাটা একটু সংযত হওয়া উচিত। আপনাদের নেতা কখনো বিবেকানন্দ নিয়ে কুমন্তব্য করছেন, আপনি কোনো ব্যক্তির নাম ধরে কথা বলতে পারেন, এটা একটা অনুষ্ঠান। বিবেকানন্দ নিয়ে কুমন্তব্য করেছে আমাদের নেতা, আপনি কোথাও প্রমাণ করতে পারবেন? কুমন্তব্য কোথায় করছে এটা আপনি বলতে পারেন না। কুমন্তব্য আপনি বলুন, কোথায় দেখান যে কুমন্তব্য বিবেকানন্দ নিয়ে করেছে। আজকে যারা বিবেকানন্দ বা ফুটবল নিয়ে বলে যাচ্ছে এত কিছু, তারা এতদিন যে খেলা হবে, তারা তো তাদের যে নেতারা খেলার মাঠগুলোকে বুঝিয়ে দিয়ে সেখানে প্রমোটারি রাজ করছে, সেগুলো বন্ধ করে যদি স্টেডিয়াম করতো, আজকে সেখানে বাচ্চাদের কোচিং সেন্টার করতো, তাহলে তো ভাবতাম। আজকে সেই মাঠগুলো কেন ভরাট করে আজকে প্রমোটিং হচ্ছে, তার জন্য যদি মাঠে নামতো, রাস্তায় নামতো, তাহলে ভাবতাম এরা ফুটবল খেলা আজকে বলছে। আজকে আমি
আপনার সেখানে দাঁড়িয়ে আজকে চারিদিকে মাঠ পুকুর ভরাট করে এরা শুধু আজকে এখানে প্রমোটিং করছে আজকে খেলা বলতে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেস কি বোঝে? খেলা বলতে ওই চাকরি যারা রাস্তায় বসে রয়েছে তাদের জীবন নিয়ে খেলা বলতে যারা ডিএর অধিকার নিয়ে আন্দোলন করছে তাদের জীবন নিয়ে খেলা করছে, খেলা বলছে এই বাংলার যুব সমাজকে নিয়ে খেলা করছে, তাদের ভাষায় এটা খেলা। আজকে ফুটবলটা তাদের ভাষায় খেলা হলে তারা এক একটা এলাকায় জেলায় জেলায় মাঠগুলোকে তারা ছেলেদের মাঠমুখী করত। বুঝলাম, বঙ্গ বিজেপির কাছে এত ইস্যু আছে, আপনি নির্দিষ্ট করে এক লাইনে সেগুলোকে গুছিয়ে একটু পরের বার বলবেন, কিন্তু 24-এর আগে যখন অমিত শাহকে দিল্লি থেকে এবং জেপি নাড্ডাকে নিয়ে উড়ে আসতে হচ্ছে, তার মানে কোথাও এখানে একটা গলদ রয়েছে এবং সেটা প্রমাণ হচ্ছে বারংবার। তৃণমূল কংগ্রেস, এক সেকেন্ড আপনার পরের বক্তব্যের কাছে আসছি। তৃণমূল কংগ্রেসের বক্তা কৃষাণু মিত্র রয়েছে, আমি তার কাছে যাচ্ছি এবার। কৃষাণুদা, তৃণমূল আজকে এই দিনেই প্রতিবাদ মিছিল করছে, ভালো কথা, কিন্তু লোকসভা নির্বাচনের যে দামামা বেজে গিয়েছে, আপনাদের এই রণকৌশল বৈঠক যদিও মমতা বন্দ্যোপাধ্যায় আগে করে দিয়েছেন, কিন্তু এবার কি আরো একটু শাফেল হতে পারে? কি হতে পারে? আপনাদের দলের মধ্যে কোনো সিদ্ধান্তগত দিক থেকে? দল চাইলেই করতে পারে, দলীয় ব্যাপার, দলীয় নেতৃত্ব ঠিক করবে, কিন্তু সেটা তো আমার আজকে এখানকার বিষয় নয় এবং সেটা দলীয় ব্যাপার, সেটা আমি টিভির পর্দায় আলোচনাও করব না। এখন বিষয়টা হলো আজকে দুটো বিষয়, একটা বিজেপির একজন নেতা এসছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তাদের সর্বভারতীয় সভাপতি, এবং আজকে আমাদের কর্মসূচি। প্রথমে তাদের বিষয়টাতে আসি যে সোশ্যাল মিডিয়াতে যারা আইটি সেলের লোকজন তার সাথে মিটিং করেছেন, বৈঠক করেছেন অমিত শাহজি। এখন বিজেপির জন্য তো আইটি সেলটা খুব গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে অমিত শাহর মুখেই শুনেছিলাম যে মিথ্যেকে বারংবার বলে মানুষকে বিশ্বাস করিয়ে দিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে কিভাবে হয় সেটা বিজেপির আইটি সেল জানে। কারণ অমিত শাহই বলেছিলেন যে তারা একটা মিথ্যা রটিয়ে দিয়েছিল যে অখিলেশ যাদব ও মুলায়ম সিং যাদবকে চড় মেরেছে, তারপরে সেটাকে আমি কেন গাছে তুমি কেন কথা বলছো? তোমাকে না, আমি দায়িত্বে ছিলাম না, তুমি এটা জানো না, তুমি সেটা, আমি কোনদিন দায়িত্বে ছিলাম না, তুমি জানো না, আবার কথা বলছি, আমি কোনদিন দায়িত্বে ছিলাম না, আবার বলছি তোমরা বারংবার মিথ্যা কথা বলছো। এখন কথাটা শোনার অভ্যেসটা করো। এখন বিষয়টা হচ্ছে যে এই যে অমিত শাহর মুখেই শুনেছি, দুটোই কথা অমিত শাহ বলেছেন যে মুলায়ম সিং যাদবকে চড় মারার ঘটনাটা তারা রটিয়ে দিলেন এবং মানুষ বিশ্বাস করতে শুরু করলো, সেই দিন ভোট এবং অনেকটা ভোট তারা শিফট করতে পারলো। বাংলাতে এইগুলো আমরা সাফল্যের সাথে 2021-এ রুখে দেখিয়েছি। আমরা জানি দাঙ্গার ছবি, দাঙ্গার ভিডিও কোথাও মহারাষ্ট্র, কোথাও মায়ানমার, কোথাও বাংলাদেশ, এইগুলো পশ্চিমবাংলা বলে চালাতে গেছিলো, আমাদের কর্মীরা করেছিল। এখন তো আমাদের আইটি সেল আছে। একটু আগে আমাকে দেবাংশু পাঠালো যে অমিত শাহ মিটিংয়ে কি বলেছে বিজেপির কর্মীদের, তো তাতে তিনটে খুব গুরুত্বপূর্ণ বিষয়, অনেকগুলো বিষয় দেখছিলাম খুব একটা প্রাসঙ্গিক নয়, তিনটে খুব গুরুত্বপূর্ণ বিষয় আমার মনে হলো। উনি বলছেন যে বিজেপির সরকার এলে, অদ্ভুত ব্যাপার, 2024-এর জন্য উনি নাকি প্রস্তুতি এসেছেন, উনি নাকি রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা করার কথা বলছে। উনি বলছেন তিনটে জিনিস বন্ধ হবে। একটা কি বলছেন? একটা হচ্ছে ইনফিল্ট্রেশন, ওপার থেকে বাংলাদেশ থেকে এপারে আসা, একটা হচ্ছে কাউ স্মাগলিং, গরু পাচার ভারত থেকে বাংলাদেশে, এবং যারা ধর্মীয়ভাবে নিপীড়িত তাদেরকে নাগরিকত্ব। বেশ, একটু থামাবো, পরের বক্তার কাছেও আসবো এই পয়েন্ট নিয়ে। আপনার কাছে আসছে, একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে, ফিরছি এক্ষুনি বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছি, কৃষ্ণদা খুব সংক্ষেপে। হ্যাঁ, জাস্ট এই যে তিনটে বিষয় অমিত শাহ বলেছে, একটা হচ্ছে অনুপ্রবেশ, গরু পাচার এবং নাগরিকত্ব, এই তিনটেই কেন্দ্রের অন্তর্ভুক্ত। গরু পাচার আটকাবে বিএসএফ, অনুপ্রবেশ যদি হয় সেটাও আটকাবে বিএসএফ, এবং সর্বশেষে নাগরিকত্ব সেটাও কেন্দ্র সরকার দেবে, ভারত সরকার দেবে। তার মানে অমিত শাহ স্বীকার করে নিলেন যে 10 বছর প্রায় হয়ে গেল তাদের সরকারের, এতটাই অযোগ্য অপদার্থ, নিজের মুখেই স্বীকার করছে যে তারা গরু পাচার, তাদের বিএসএফ তার অন্তর্গত, তার দপ্তরের এই হোম মিনিস্ট্রির আন্ডারে তারা এইসব পাচার এবং অনুপ্রবেশ কোনোটাই রুখতে ব্যর্থ হয়েছেন এবং নাগরিকত্ব দিতেও ব্যর্থ। আমি অশোক বাবুর কাছে আসছি, কংগ্রেসের বক্তা অশোক সরকার। অশোক বাবু, মোদীজি ভাষণে একবার বলেছিলেন ইউ হি 15-15 লাখ আ যায়েঙ্গে, কিন্তু পরে একবার অমিত শাহ এটা বলেছিলেন वो तो जुमला था। তাহলে এই যে 35-এর আশা করছে, কোথাও কি এটা একটা তাস ছড়িয়ে যাওয়া যে ইন্ডিয়া জোটের কোথাও একটা নজর ঘোরানোর চেষ্টা? দেখুন, মোটামুটি এখন যারা সবে রাজনীতিতে এসছে
মানে 1-2 বছর আর কি, তারাও এখন এই খবরের কাগজ মিডিয়া দেখে মোটামুটি বুঝে গেছে এই অমিত শাহ বা নরেন্দ্র মোদী যা বলে তার উল্টোটা করে। এরকম মিথ্যাবাদী প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষ আগে পায়নি। প্রতি পদে ওরা মিথ্যে কথা বলে এবং দেশকে লোককে একটা দ্বিধাবিভক্ত অবস্থায় রাখতে চায়, যাতে তারা এক না হয়ে দেশের উন্নতিতে কাজে লাগতে পারে। আপনি এই যে গরু হ্যান ত্যান বলছে, গরু তো সবচেয়ে বেশি, গরু আর মোষের মাংস সবচেয়ে বেশি এক্সপোর্ট হয় গুজরাট থেকে, সে আবার প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ বন্ধু। এগুলো বলার কোনো মানে আছে? এটা কোনো ইস্যু হতে পারে? উনি প্রতিবারে আসছেন, 5 স্টার হোটেলে থাকছেন, আমাদের টাকায় অবশ্যই, এই জনগণের টাকায় 5 স্টার হোটেলে থাকছেন, অথবা লম্বা কনভয়ের গাড়ি নিয়ে যাচ্ছেন। আর এখানে যে ওই যা বিজেপির, এখন তো বলছে বিজেপির কর্মী নেই, তা সোশ্যাল মিডিয়ায় ঢুকে, ঘরের মধ্যে ঢুকে আপনি কি লিখবেন না সেটা যা বলবে লিখে দেবে। তার মানে বাইরে বেরিয়ে রাস্তায় নেমে আন্দোলন করে জেতার ক্ষমতা ওদের নেই, এটা প্রমাণিত হয়ে গেল। যদি রাস্তায় নেমে আন্দোলন করে জিততে হতো, তাহলে এদেরকে বলতো চলো আমরা আন্দোলন করি, যে সরকার এই দুর্নীতি আছে, এই করি। সেটা না করে আজকে এমন একটা কথা বললেন, মানে সবাই বলে চাণক্য, আমি জানি না উনি কি, কিন্তু আমার তো আজকে শুনে মনে হলো যে ওরা ঘরের মধ্যে ঢুকে যেতে বলছে বিজেপির কর্মীদের, ঘরের মধ্যে ঢুকে গিয়ে মোবাইল ফোন অথবা ল্যাপটপ চালিয়ে শুধু অন্য দলকে গালাগাল দাও, আর অন্য দেশের যে সমস্ত গণহত্যা হচ্ছে বা রেপ হচ্ছে তার ছবি বাংলায় বলে চালাও। এটা কোনো রাজনীতি বলে আমি মনেই করি না। আমি শুভজিতের কাছে আসছি, বামেদের বক্তা শুভজিৎ সরকার। শুভজিৎ, 24-এর আগে বিজেপি তাদের রণকৌশল ঠিক করছে অমিত শাহের এই বৈঠকের পর। তৃণমূল কংগ্রেসের আগেই বৈঠক করে ফেলেছে। বাম কংগ্রেসের জোট নাকি বাম কংগ্রেস তৃণমূল মিলিত জোট হবে এখনো স্থির নয়। আসন রফা নিয়ে এখনো কোনো বিষয়ের সামনে আসেনি। বিজেপি কি এই দিকটাকে ছেড়ে দেবে বলে মনে হয়? দেখুন, প্রথম কথা, অমিত শাহ উনি দেশের মন্ত্রী, উনি এখানে বাংলায় আসবেন, কি করবেন না করবেন ওনার ব্যাপার। স্বাধীন দেশ, আমরা স্বাধীনতায় বিশ্বাস করি। আমরা তো বিজেপির মতো নই যে কে ফ্রিজে কিসের মাংস রাখবে বা কে কি পুজো করবে, কি পালন করবে, নামাজ পড়বে না পুজো করবে, তার মধ্যে আমরা বিভাজন করব। কিন্তু বিষয় হচ্ছে, দেখুন এই যে অমিত শাহ এসে যে বলছেন যে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ার কর্মী তৈরি করবে, আমি যতদূর জানি যে মানে বাংলার মাটিতে আজ অব্দি যতগুলো নির্বাচন হয়েছে বা রাজনীতি যেভাবে এগিয়েছে, এখানে মাঠে ময়দানে থেকে, লড়াইতে থেকে এখানে পালাবদল হয় বা রাজনীতিতে টিকে থাকতে হয় বা টেকার জন্য লড়তে হয়। এখানে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে আসলে যাদেরকে বলছেন একদল ছেলে মেয়ে, এদেরকে 1000 টাকা 2000 টাকা দিয়ে দেবে কুকথা লেখার জন্য, ওই বিভিন্ন জায়গায় গিয়ে একটা ধরুন একটা কোনো কবে পোস্ট আছে সেখানে গিয়ে কিছু ধর্মীয় উন্মাদনা তৈরি করে দেওয়া, উস্কানি তৈরি করা, এর জন্য করা। আর এতে আমার মনে হয় না বিজেপির যে কেন্দ্রীয় যা ইউনিট, ওরাও খুব একটা বাংলা নিয়ে কনসার্ন বলে আমার মনে হয় না। কারণ বাংলার বিজেপি নেতাদের খুব একটা পাতা টাতা দেয় না কেন্দ্রের বিজেপি নেতারা। তারা তো নিজেরাই যেভাবে মানে থাকে, কারণ লড়াইতে নেই, আন্দোলনে নেই, একটা বিরোধী দল তাদের 70-এর উপর এমএলএ থাকার আছে, জানেন এখন কটা আছে এই মুহূর্তে, সন্ধ্যে 8:30 বাজে, তো তারপরে 18টা এমপি, তাদের কি অ্যাক্টিভিটি, এটা তো প্রশ্ন করার মতো। এবং এখানে এসে কিছু এমন কথা বলে যাচ্ছে যে কথাগুলোর মধ্যে দিয়ে আসলে বাংলার যে মূল্যবোধ, বাংলার যে ভাবনা, যে ধারণা, সে ধারণাগুলোকে ভাবছে পাল্টে দেবে কিছু কথা বলে। আচ্ছা, বিবেকানন্দ নিয়ে যে কথাটা ওদের রাজ্যের সভাপতি বলেছেন, আচ্ছা এখানে অসুবিধা কোথায়? বিবেকানন্দ কি বলতে চেয়েছিলেন? বিবেকানন্দ বলতে চেয়েছিলেন যে গীতা পাঠ খারাপ বা ভালো, এই কথা উনি বলেন। উনি বলেছে গীতা পাঠের থেকেও ফুটবল খেলাতে বেশি লোককে আকর্ষিত করা যায়। এতে অসুবিধা কোথায় আছে? সত্যিই তো খেলার মাঠ বা মাঠে ময়দানে থেকে যত বেশি আপনি মানুষের সঙ্গে মিশতে পারবেন, সকলকে তো বই অবধি আনতে গেলে একটা হাতিয়ার করতে হয়, একটা ব্যবস্থাপনা করতে হয়। সেই জায়গা থেকে উনি হয়তো এই কথাটা বলেছিলেন। এই কথাকে তো অন্য জায়গায় ঘুরিয়ে দেওয়ার লাভ নেই। আর দেখুন, গীতা পাঠ হোক বা আপনি নামাজ পড়ুন বা আপনি কোরআন পড়ুন বা বাইবেল পড়ুন, তার থেকে বড় কথা একবারও তো বললো না দেশের সংবিধানটাকে আমরা সবাই মিলে পড়ি চলুন। ব্রিগেডের মাঠে দেশের সংবিধানটা আমরা গিয়ে সবাই একবার পড়ি, সব দল, সব ধর্ম, সব জাতির লোক আমরা মিলিত হই। আসলে তা নয়। গীতা একটা দর্শনের বই, এটা কোনো ধর্মীয় বই নয়। কিন্তু এর মধ্যে থেকে ধর্ম খুঁজে বের করার চেষ্টা, এর মধ্যে থেকে একটা হিন্দুত্বর গন্ধ পাওয়ার চেষ্টা, হিন্দুত্বর গন্ধ লাগিয়ে দেওয়ার চেষ্টা। আসলে বিজেপির কাছে পলিসি নেই, বিজেপির কাছে মানুষের যে সমস্যা, সেই সমস্যাগুলোর সমাধান নেই। তাহলে একটা সরকার 10 বছর ধরে আছে, তাদেরকে এখনো বলতে হচ্ছে যে ওরা খারাপ, ওরা দেশের ক্ষতি করবে বলে ওদেরকে ভোট দেবেন না। সুকান্ত মজুমদারের এই বক্তব্যে কি তার ক্ষমা চাওয়া উচিত, হ্যাঁ কি না? এটা তো কোনো কথা হলো না। এক কথা অবশ্যই ক্ষমা চাওয়া উচিত।
অশোকবাবু, হ্যাঁ কি দেখুন, একটা অশিক্ষিত যদি বলে যে কিছু কথা বলে, অশিক্ষিতর কাছে ক্ষমা চাইবে কি চাইবে মানে না? পুঁথিগত শিক্ষা থাকলে হ্যাঁ কি না, অশিক্ষিত হওয়া যায় না, তাই না? আরে আধ্যাত্মিক ওয়ান ওয়ার্ড আনসার, হ্যাঁ কি না? ক্ষমা চাওয়া অশিক্ষিত উচিত? লোকের কাছে ক্ষমা চাওয়া বা না চাওয়াটা একই ব্যাপার। উনি কি বলবেন না বললেন আমি এক কথায় বলে দিই, ওনার পুঁথিগত শিক্ষা থাকতে পারে কিন্তু মূল্যবোধ বাংলা ধারণ বলতে আপনি অশোকদা কি বলে, অশিক্ষিত লোক বলতে কি বোঝাতে চাইলে, আরে, কার কাছে আপনি কথাবার্তাগুলো, বেশ। আমি বলছি না ডিগ্রি নিয়ে। আসবো, একটা আসবো, professor, আসবো, একটা ছোট্ট মানবিকতা। বিরতির পর ফিরে এসে এই বিষয় নিয়ে চলছে বাংলা বলছে, আপনি সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে। আমি প্রত্যেকের কাছ থেকে আজকের বিষয় নিয়ে ওপেনিং রিমার্ক নিয়ে নিয়েছি। এবার মূল আলোচনার পর্ব। আমি সোমনাথের কাছে আসছি। আপনাদের দলের যে অভ্যন্তরীণ সমীক্ষা রিপোর্ট, তার যা রিপোর্টের অংশ, এই যে লক্ষ্যমাত্রা 35-এর বেশি, ধারে কাছেও আসতে পারছেন? মানে 90 আদি কোন্দল এখনো সামলানো যাচ্ছে না। এই যে সফর সঙ্গী হিসেবে লিখিতভাবে সুকান্ত মজুমদারের নাম রয়েছে কিন্তু শুভেন্দু অধিকারীর নাম নেই, কোথাও কি বার্তাগুলো স্পষ্ট হয়ে যাচ্ছে না? নির্দিষ্ট কিছু লোককে ডাকা হচ্ছে বৈঠকে, এবং এই যে কোন্দল না থামালে এই সংখ্যা কিভাবে ম্যানেজ করবেন? আমাদের প্রথম কথা বলি, আমাদের দলে কোনো কোন্দল নেই। দেখুন, দ্বিতীয়ত হচ্ছে আপনি যেটা বললেন শুভেন্দুদার নাম নেই, কিছু বিজেপি তো একটা সাংগঠনিক দল, প্রত্যেকটা মিটিংয়ের একটা ক্রাইটেরিয়া থাকে। প্রত্যেকটা এখানে দেখেছেন, এখানে কিন্তু বিজেপির তো অনেক পদাধিকারী আছে, একটা কমিটিতে ভাইস প্রেসিডেন্ট আছে, সেক্রেটারি রয়েছে, সবাই কিন্তু ছিলেন না। এক একটা মিটিংয়ের এক একটা গুরুত্ব থাকে, একটা ক্রাইটেরিয়া থাকে। সেই ক্রাইটেরিয়াতে যারা ছিলেন তারা ছিলেন সেই মিটিংয়ে, সাংগঠনিক বৈঠকে। আর আমাদের দল প্রচণ্ড শক্তিশালী। দেখুন, পঞ্চায়েত নির্বাচনেও আজকে আমরা তৃণমূলের সন্ত্রাস থাকা সত্ত্বেও আমরা ভারতীয় জনতা পার্টি অনেক ভালো রেজাল্ট করেছি, এত সন্ত্রাস এত অত্যাচার সত্ত্বেও। আজকে সেইখানে দাঁড়িয়ে এই যে আজকে আমাদের নেতৃত্ব যেটা বলে রাখছে, যেটা দায়িত্ব দিয়ে যাচ্ছে, আমাদের কর্মীরা প্রত্যেকটা বুথে বুথে, জেলা স্তর, গ্রামে, অঞ্চলে, ওয়ার্ডে সেই দায়িত্বর সাথে, দায়িত্ববোধের সাথে সেটা পালন করবে এবং লড়াই করবে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে। আমাদের উদ্দেশ্য হচ্ছে তৃণমূলের সব চোরগুলোকে জেলে পুরে এই বাংলার ছেলেদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য আমাদের লড়াই ছিল, আছে, থাকবে। আগামী লোকসভা নির্বাচনেও আমাদের এই লড়াই জারি থাকবে। বেশ, এই দুর্নীতি নিয়ে যাদেরকে পোড়া হবে, বিরোধী দলনেতার নাম করে দিচ্ছে, আর তারপরের দিনই তাদের বাড়িতে বাহিনী চলে যাচ্ছে, তল্লাশি চলে যাচ্ছে, কোথাও কি এই কথাগুলো মিলে যাচ্ছে না? দেখুন, তৃণমূল কংগ্রেস একবার বলছে যে যারা এই দুর্নীতি করছে তাদের সঙ্গে নাকি তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই। না, আপনি আপনার দলের কথা বলুন। না, আমি আপনাকে আবার বলছে যে এটা নাকি বিজেপির ষড়যন্ত্র। তো বিজেপির যদি ষড়যন্ত্র হয়ে থাকে, বারবার তারা কোর্টে যাচ্ছে, কোর্টে গিয়ে কিন্তু আজ পর্যন্ত একটা বারও প্রমাণ করতে পারছে না যে বিজেপির ষড়যন্ত্র। যতবার কোর্টে যাচ্ছে, কোর্টে থাপ্পড় খেয়ে চলে আসছে। কোর্টে, এটা কোর্টের নির্দেশ, এটা তদন্ত আদালতে কে প্রমাণ করবে? তদন্তকারী সংস্থা প্রমাণ করবে না। ইডি এটা কোর্টে যাচ্ছে, আদালতে প্রমাণ করার দায়টা কার? তদন্তকারী সংস্থা। তাহলে প্রমাণ করতে পারছে না তো। তৃণমূল কংগ্রেস তো কোটি কোটি টাকা খরচা করে, আমার আপনার ট্যাক্সের টাকা খরচা করে প্রচুর লয়ার লাগাচ্ছে, সেইখানে গিয়ে তারা তো প্রমাণ করতে পারছে না যে এটা বিজেপির ষড়যন্ত্র। কৃষ্ণদা, কোথাও এই যে যুক্তিটা, মানে অনুপম হাজরাও বলছেন যে ভিজিলেন্সকে কাজে লাগানো হচ্ছে, তিনি জেপি নাড্ডা ঘনিষ্ঠ, এটা প্রত্যেকেই জানে, এবং আজকের এই বৈঠকে তার অনুপস্থিতি বা এই যে যারা উপস্থিত রয়েছেন তাদের মধ্যে বেছে বেছে লোক রাখা খুব গুরুত্বপূর্ণ। বুঝলাম, ঠিক আছে, গোপনীয় আলোচনা, কিন্তু বাকি নিচুতলার লোকেদের কাছে সেই বার্তা যারা পৌঁছে দেবে তাদের উপর তো বিশ্বাসই থাকছে না। না, ওদের দল ওরা কি করলো জানি না, তবে কিছু মিথ্যাচার থেকে বিরত থাকা উচিত আমার মনে হয়, এবং রাজনৈতিক কর্মীদের রাজনৈতিক বক্তব্য রাখা উচিত, মেলোড্রামা বা নাটক না করাই উচিত। প্রথম কথা, আমরা বিজেপি এইগুলো করাচ্ছে সেটা প্রতিষ্ঠা করার জন্য কোর্টে কখনো যাইনি, কোর্টে এটা বিষয় নয়। কিন্তু যারা কোর্টে গেছে আমাদের নেতাদেরকে দুর্নীতিগ্রস্ত প্রমাণ করার জন্য, তারা এখনো অবধি প্রমাণ করতে পারেনি একটা কেসেও এখনো অবধি আমাদের কোন নেতাকে আবার জেলে গেছে। আরে কাস্টাডিতে হতেই পারে, তো অমিত শাহ জেলে গেছিল, মোদিও আগামী দিন জেলে যাবে। আবার কথা বলছো, তুমি জানো না, আবার কথা বলছো কেন? আমি কথা বলছো কেন? আরে বাবা, তোমাদের ছগন ভুজবল তোমাদের মন্ত্রী 2 বছর জেলে ছিল ইডির অভিযোগের ভিত্তিতে। তুমি জানো না, এখন তো মন্ত্রী, জানো না অভিযোগ, এখনো অভিযোগ প্রমাণিত হয়নি, যেটা জানো না। আবার কথা বলছো, আরে হ্যাঁ,
হ্যাঁ, তো দেশের আইনটাই তাই, দেশের আইনটাই তাই। জানো না এখনো যে হ্যাঁ জুডিশিয়াল কাস্টাডিতে লোকে রাখা হয়, পুলিশ কাস্টাডি নিয়ম জানো। গার্লফ্রেন্ডের বিছানার তলায় যে টাকাগুলো পেয়েছে সেই টাকাগুলো তাহলে মিথ্যে, ওই টাকাগুলো মিথ্যে। তো টাকা তো অনেকের কাছ থেকে পেয়েছে, বিজেপির নেতাদের কাছ থেকে কোটি কোটি টাকা পেয়েছে, দিলীপ ঘোষের আত্মসহায়কের কাছ থেকে 1 কোটি টাকা পেয়েছিল খড়গপুর স্টেশনে। তো সেইগুলো বলো, তো এইগুলো বললে হবে না, ছেড়ে দাও না। তোমার সময় তুমি বলবে, আবার বলছি তোমার সময় তুমি বলবে ইডি সিবিআই টাকা প্লান্ট করে, এটা প্রমাণিত হয়েছে। আচ্ছা যাই হোক, এবার এখানে বলে রাখি যে যেই পুরো বিষয়টা চলছে যে এত কেন মিথ্যাচার করাতে, ধরে পড়ে যাওয়াতে কেন এই গলাবাজি কেন, তার কারণ হচ্ছে অমিত শাহর দপ্তরই ব্যর্থ গরু পাচার আটকাতে, অনুপ্রবেশ আটকাতে এবং নাগরিকত্ব যারা তথাকথিত যারা প্রসিকিউটেড বা যারা অত্যাচারিত তাদেরকে। এবার আসে অমিত শাহ একটা কথা বলেছেন যে মোদী সরকার নাকি বাংলার যে খাতে যে ব্যয় করেছে সেটা নাকি আগের সরকার থেকে, ওরা যেটা চেপে যাচ্ছে বাংলার জিডিপি এর আগে ছিল যখন আমাদের সরকার প্রতিষ্ঠিত হয় 2011 সালে বাংলার জিডিপি ছিল 4 লক্ষ কোটি টাকা, আজকের দিনে সেটা প্রায় 18 লক্ষ কোটি টাকায় দাঁড়িয়ে। তো বাংলার জিডিপি যেরকম বেরিয়েছে, আমাদের এখান থেকে রাজস্ব কেন্দ্রের কাছে যাচ্ছে, তার 10% কেটে বাকি 90% তাদের ফেরত দেওয়ার কথা, তাদের দেওয়ার কথা, সেটাও তো আটকে রেখেছে। এবং ডলারের দাম দেখুন না, 2013 সালে এই ডলারের দাম ছিল 61-62 টাকা $1, আজকে সেটা 84-85 টাকায় দাঁড়িয়ে আছে। তাহলে নিরিখে দেখুন বেশি দিয়েছে না কম দিয়েছে। এই মিথ্যাচারগুলো করে বিজেপি যেটা আদপে প্রমাণ করতে চাইছে যে বিজেপি ভাবছে এই মিথ্যার উপরে ভর করে। কেন কি কিছুদিন আগে অমিত শাহ একটা জায়গায় বলেছে নাকি ভারতবর্ষের প্রথম আইআইটি, প্রথম আইআইএম, প্রথম এনআইটি সব বিজেপি করেছে। মানে এর থেকে ডাহা মিথ্যে আর ঢপ আর হতে পারে না। আমাদের গুগল আছে, গুগলেই সবাই দেশের মানুষ বিজেপিকেই চাইছে, বিজেপিকেই ভোট দিচ্ছে। 5টা রাজ্যে 3টে রাজ্যে আরে বাবা তুমি যা এলো এখানে পঞ্চায়েতে হেরেছো, যেইগুলো 2021 জিতেছে সেটা হেরেছো, নিজে যেখানে হেরে যাচ্ছে সেইগুলো বলবে। অশোক বাবু, এ রাজ্যে বিজেপি তৃণমূলের লড়াইয়ের ভিত্তি বা তাদের ইস্যু, রাজনৈতিক ইস্যু কি হবে সেটা তাদের অবস্থান স্পষ্ট। কংগ্রেসের কি অবস্থান থাকবে আসন রফাতে যদি কোনো সামঞ্জস্য না আসে? কারণ রাহুল গান্ধী আজকে পাহাড়ের নেতাদের সঙ্গে বৈঠক করছেন, কোথাও কি সমীকরণগত দিক থেকে কংগ্রেস কিছুটা পিছিয়ে পড়ছে না? অধীর চৌধুরী কি করছেন জানি না, যদি সময় আমাদের কোনো আসন সমঝোতা না হয় তাহলে আমরা 42টা আসনেই লড়বো। এটা একদম বলেই দিয়েছে, আমাদের আগে বলাই আছে, এটা লড়বো, লড়াই করবো। সুতরাং এখানে আসন সমঝোতা হলো কি হলো না সেটা ব্যাপার নয়, ব্যাপারটা হলো গিয়ে লড়াই করা, সিট বের করা, জেতা, যাতে বিজেপি হারে সেই চেষ্টা করা। বিজেপির মতো এরকম স্বৈরতান্ত্রিক দলের এই স্বৈরতন্ত্রের মানে যেরকম প্রধানমন্ত্রী এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী যেরকমভাবে চালাচ্ছে দেশটাকে, সেটাকে বন্ধ করতে এটা করা দরকার। আর যদি সমঝোতা হয় ভালো, সমঝোতা না হয় সেটাও ভালো। না, মমতা বন্দ্যোপাধ্যায় তো মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করেছেন জোটের প্রধানমন্ত্রী পদ হিসেবে, সেখানে কংগ্রেস এরপরে কি ভাববে? তৃণমূলের দিকে সঙ্গে কথা বলার জন্য মল্লিকার্জুন, ওরা তো ওই নিয়ে মিটিং ছিল না, কে প্রধানমন্ত্রীর মুখ হবে, নাম প্রস্তাব তো করেছেন না? উনি করতেই পারেন, উনি তো করতে পারেন, আবার অন্য আরেকজন আর কারোর নাম প্রস্তাব করতে পারেন। আজকে যেমন শারদ পাওয়ার বলেছে না আমি আপত্তি জানাচ্ছি, এটা কথা নয়। মিটিং এ কেন বলেন? হ্যাঁ, মিটিং এ কেন বলেন? এক সপ্তাহ পর বলছেন। সুতরাং না কেন বলেননি সেটা উনি বলতে পারবেন। আমি তো শারদ পাওয়ারের খুব ঘনিষ্ঠও নই, ওনার সঙ্গে আমার আলাপও নেই, তাহলে আমি বলতে পারতাম। কিন্তু যেটা হবে আমি বলে দিচ্ছি যে বিজেপিকে হাঁটাতে হবে, এই স্বৈরাচারী সরকারকে হাঁটাতে হবে। আর এই স্বৈরাচারী সরকার এরা যে এত আগে থেকে অত এগিয়ে আছে কেন? এরা জান, 1 মিনিট ভাই শোনো, আজকে যখন যদি কোনো কারণে আমরা হাঁটাতে পারি, তাহলে কিন্তু নরেন্দ্র মোদী এবং অমিত শাহ দুজনেই জানে ওদের কিন্তু 6 বছর কেন 60 বছর করে জেল হবে, এবং জেলের ঘানি টানতে হবে দুজনকে। এত টাকা লুট করেছে, পিএম কেয়ার ফান্ডের থেকে নাম করে অফিসিয়াল আনঅফিসিয়াল, তখন তো আদানি এসে বলবে হাম ইতনা রুপিয়া দিয়া। আরে ভাই গল্প কথা না, আরে ভাই আমি তোমার কাছে তোমার কথা বলবে, তুমি তো জানো তোমার সময় তুমি বলবে, এটা অসভ্য পর্বত দলের প্রতিনিধিত্ব করছো, তোমার লজ্জা করছে? আস্তে
এক এক করে আমি শুভজিতের কাছে আসছি। হাই প্রোফাইল বৈঠক আজকে বিজেপির হয়ে গেল, তৃণমূল কংগ্রেসেরও হয়ে গেছে। নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায় কৌশলগত দিক থেকে কি কি করা উচিত সেটাও একটা বার্তা দিয়ে রেখেছে। জোটের অবস্থান কি? 31শে ডিসেম্বর পর্যন্ত একটা ডেডলাইন দেওয়া হয়েছে, তারপরেও যদি সময় থাকে তা সেটা জানুয়ারি মাসের প্রথম কি দ্বিতীয় সপ্তাহের মধ্যে। এখনো পর্যন্ত দলের স্ট্যান্ড কি রয়েছে তোমাদের তরফ থেকে? এই যে সিট যে জায়গায় আজকে রয়েছে এবং কিছু কিছু জায়গায় বিজেপি ইঙ্গিত দিয়েছে যে পুরনো অনেক সাংসদরা টিকিট নাও পেতে পারে, আবার নতুনরা ঢুকতে পারে সেই তালিকায়। না, এখানে দলের স্ট্যান্ড তো আলাদা করে বলার কিছু নেই। আমাদের পার্টি সেক্রেটারি নির্দিষ্ট করে বলে দিয়েছে যে বিজেপিকে আটকাতে হবে, কিন্তু তার মানে এই নয় যে তৃণমূলের সঙ্গে জোট করতে হবে। খুব সহজ কথা। আমি আপনাকে এই পয়েন্টে আসার একটা কথা বলি যে বিজেপির পক্ষ থেকে যিনি এসেছেন বা বিজেপির নেতারা এটা বলে যে বাংলায় পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস হয়েছে। সত্যি তো, বাংলার যা পঞ্চায়েত নির্বাচনে যে সন্ত্রাস হয়েছে, এই সন্ত্রাস তো মানে আমরা দেখেছি সকলে, কিন্তু এই সন্ত্রাসের মধ্যে দাঁড়িয়ে থেকেও কিন্তু বামপন্থী বা কংগ্রেস বা আইএসএফ এর মতো দলগুলো, যাদের বিধানসভায় আইএসএফ এর একটা সদস্য আছে, কংগ্রেস এবং বামেদের এখন কোনো সদস্য নেই, যারা 650টা বুথে জিতেছিল গত বিধানসভা ভোটে, তারা সব মিলিয়ে 6500 বুথে জিতে গেল। আমি কি কথা শেষ করি, কথা তাই বলছি, সেই 650 থেকে বামপন্থী কংগ্রেস এবং আইএসএফ মিলিয়ে 6500 বুথে জিতে গেল। আর যে বিজেপি, যারা সেকেন্ড পার্টি মানে অপোজিশন পার্টি, যারা প্রায় 25-30 হাজার বুথে জিতেছিল, আমি যদি ভুল নয় পরিসংখ্যান দেখলে বলতে পারবেন, তারা কি করে 9000-এ নেমে এলো। এখান থেকে তো পরিষ্কার যে তৃণমূলের বিরুদ্ধে বিকল্প হিসেবে বিজেপিকে মানুষ মেনে নিচ্ছে না বলেই বামপন্থী বা কংগ্রেসের মতো শক্তিরা উঠে আসছে। কিন্তু এখানে ক্ষতির কিছু নেই। দেখুন, এখানে বিজেপিকে ডেকে কে এনেছে? বাংলায় কি বিজেপি ছিল? আমি বলছি না, আপনি কথাটা ঘুরিয়ে দিচ্ছেন। বাংলায় কি বিজেপি ছিল? আমি বলছি প্রশ্ন করছি, হ্যাঁ কি নাতে উত্তর দাও। এরপরও নওশাদকে এটা কি আমাদের কি কোনো রকম দল নাকি যে আমি বলে দেবো এখানে হঠাৎ করে যে নওশাদকে দাঁড় করাবো না? এটা তো পার্টির সিদ্ধান্ত। পার্টি সিদ্ধান্ত করবে, আলোচনা করবে, মিটিং করবে, এটা স্ট্রাকচার পার্টি। তুমি বললে একটাই বিধায়ক রয়েছে। আমি বললাম যে যেই দলগুলো অবিজেপি বা তৃণমূল যে দলগুলো আছে, সেই দলগুলো ভালো ফলাফল পঞ্চায়েত নির্বাচনের মধ্যে করেছে, সেই জায়গা থেকে আমি বললাম। আমার 2 নম্বর কথা, আপনি যেটা বারবার বলার চেষ্টা করছেন যে কে তোমাদের মুখ হবে বা তোমরা জোটে থাকবে কিনা। আচ্ছা, আমরা তো সংসদীয় রাজনীতিতে থাকি, এখানে তো মানুষ তার যে এলাকার যে এমপি তাকে ভোট দেয়। আমি তো জানি না এটা এক জায়গায় আস্তে আস্তে এমন জায়গায় চলে যাচ্ছে, একটা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ ইলেকশন, কাউকে একটা আনতেই হবে, কাউকে চেহারা করে নিয়ে আসতেই হবে। এটা তো খুব বাজে প্রবণতা। আমাদের এখানে নিয়ম হচ্ছে 543টা এমপি আছে, যেই দল বা যেই অ্যালায়েন্স হোক বা যারা সব থেকে বেশি সংখ্যক এমপি জিতবে তারা সিদ্ধান্ত করবে যে কে প্রধানমন্ত্রী হবে, কে স্বরাষ্ট্রমন্ত্রী হবে বা অন্য যে মন্ত্রিত্ব হবে। এখানে তো এরকম কোনো কথা নেই যে আগে থেকে কাউকে প্রধানমন্ত্রী হিসেবে প্রজেক্ট করতে হবে। এটা আসলে কিছুই নয়, এটা একদলীয় ব্যবস্থা বা এক ব্যক্তিকে কেন্দ্র করে রাজনীতি করা। সংসদীয় রাজনীতির ঠিক উল্টো পথে হাঁটার মতো একটা দিক, এই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা এই প্রচেষ্টায় বিশ্বাস করি না। কিছু কিছু দল তারা একটা কমন মিনিমাম প্রোগ্রামে এসছে যে বিজেপিকে সরাতে হবে। এবার তার মধ্যে বিভিন্ন স্টেটে বিভিন্ন ডাইভার্সিটি আছে, বিভিন্ন তাদের পরিস্থিতি আছে, সেই পরিস্থিতি অনুযায়ী হারিয়ে ফেললে আমার প্রশ্ন একটা টাইমলাইন, যে টাইমলাইন সেই টাইমলাইনের মধ্যে সিদ্ধান্তে আসতে পারবে তোমরা? কেন পারবো না সিদ্ধান্তে আসতে? দেখুন, 31শে ডিসেম্বরটা যদি 1 জানুয়ারি হয় বা 10ই জানুয়ারি হয়, আমার মনে হয় বাংলার মানুষ বা দেশের মানুষ এটা নিশ্চিত করে নিয়েছে যে বিজেপিকে সরাতে হবে। আর বিজেপি না, কেন বলছি, বিজেপি তো এই কথাটা বলছে। বিজেপি কি বলছে যে আমরা এই কাজ করেছি বলে আমাকে ভোট দিন? বিজেপি বারবার বলছে ওরা খারাপ, ওরা চোর, ওরা এই। সেটা সোমনাথ বলবে, সেটা আমি একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি এক্ষুনি বাংলা বলছেতে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে। আমি সোমনাথের কাছে আসছি। লোকসভা ভোটে রণকৌশল ঠিক করে দিচ্ছেন দিল্লির নেতৃত্ব, বলছেন বাংলার দলকেই অর্থাৎ বঙ্গ বিজেপিকেই লড়তে হবে এবং তৃণমূলের সাংগঠনিক শক্তির মতো করে একটা সংগঠন বানাতে হবে। আচ্ছা, যে 3টে বিষয়ের কথা গুরুত্বপূর্ণভাবে এই বৈঠকে আলোচনা করা হয়েছে, এক সিএ, অনুপ্রবেশ এবং দ্বিতীয়ত এই গরু পাচার। সিএ নিয়ে যদি আলোচনা হয়, সেখানে শান্তনু ঠাকুর আজকে বৈঠকে উপস্থিত ছিলেন না। নিশীথ প্রামাণিক, তার দপ্তরেরই প্রতিমন্ত্রী, তিনি বৈঠকে উপস্থিত ছিলেন না। জন বার্লা, তিনি বৈঠকে উপস্থিত ছিলেন না, তাদেরকে ডাকাই হয়নি, অথচ এই বিষয়গুলো নিয়ে আলোচনা হলো। তার মানে কি এবার আসনগুলো কাটা যাচ্ছে তাদের? এইটা কোন আসন কাটা যাচ্ছে বা যাচ্ছে না, এটা আমাদের সংগঠনের উপর, নেতৃত্বের উপর ছেড়ে দিন না। আপনাদের এত মাথা ব্যথা না হলেই ভালো হবে। আপনার আজ আমার কি আজ আমার সংগঠনে কি হতে পারে কি হবে না সেটা তো আমি আপনাকে বলতে বাধ্য না। আপনি জনগণকে বলতে বাধ্য। জনগণকে বাধ্য না, জনগণ তো শুনছেই, কিন্তু এটা সাংগঠনিক, প্রত্যেকটা দলের একটা সাংগঠনিক বিষয় থাকে, অভ্যন্তরীণ বিষয় থাকে, এটা আপনার জানা উচিত। এটা আমাদের অভ্যন্তরীণ বৈঠক, এখানে কি হবে আর বেশি আপনাদের চ্যানেলকেও আমাদের দিয়ে দেবে কোথায় কে সাংসদ হচ্ছে। আপনাকে আবারও বললাম, এর আগেও বলেছি, প্রত্যেকটা মিটিংয়ের একটা ক্রাইটেরিয়া থাকে,
সেই হিসাবে তাদেরকে সেই মিটিংয়ে আসতে হয়, সেই মিটিংয়ে তাদের সাথে আলোচনা হয়। তা বলে কোনো কিছু প্রত্যেকের বাইরে আলোচনা হয় না। আজকে যাদের নিয়ে আলোচনা হলো, আগামী দিন আবার একাধিক নেতৃত্বকে নিয়ে এনারা সেই বিষয় নিয়ে আলোচনা করবেন, যদিও সেটা আমাদের সাংগঠনিক বিষয়, সেটা আমি এই মিডিয়ার সামনে, আপনার চ্যানেলের সামনে এটা বলতে বাধ্য নয়। বেশ, তো আগামী দিন এই আপনি বলছিলেন যে সিএ এই নিয়ে ইস্যু হয়েছে, একে মন্ত্রীকে ডাকেনি, একে ডাকেনি, ওকে ডাকেনি, যাকে ডাকার প্রয়োজন তাদের ডেকেছে, এটা আমাদের ওপর ছেড়ে দিন। আপনাদের এত মাথা ব্যথা না হলেই হবে। আগামী দিন বিজেপি নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা ভারতবর্ষ জুড়ে ক্ষমতায় আসছে। এক সেকেন্ড, মানে আপনি তো এখানে দলীয় ভাষণ দিতে আসেননি। আজকের যে বিষয় নিয়ে আমি দলীয় ভাষণ না হলে দলের কথা বলতে তো এসেছি। আমি কি দলীয় ভাষণ না দিতে এসে কি আপনার কথা বলতে এসেছি নাকি? আমার কথা না, আমার প্রশ্নের উত্তর দিতে এসেছেন আপনি। আপনাদের মিটিং এ আজকে কি হলো, আপনাদের নেতৃত্ব সেটা জানিয়ে দিচ্ছে যে কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তার যদি বিশ্লেষণ এখানে চাওয়া হয় তাতেই আপনাদের এত গাজালা? না না, নেতৃত্ব তো আপনাদের জানিয়ে দিয়েছে, তাহলে আবার তাহলে কি আপনারা বুঝতে পারেননি নাকি ওখানে নেতৃত্ব কি জানিয়ে দিয়েছে? তাহলে সেটা আপনারা না বুঝতে পারাটা আপনাদের ব্যর্থতা, আমাদের কি করার আছে? আপনি আমার প্রশ্নটাই বুঝতে পারছেন না না, আপনি আর আপনি যদি চান আপনাকে আমি কোনো প্রশ্ন না করি, বাকি এই যে সময়টা আছে অনুষ্ঠানের আপনি বসেই থাকবেন। আমি পরে সেটা নয়, আপনি যেটা প্রশ্ন করলেন আমি আপনাকে সেটাই উত্তর দিলাম। আপনি হিসেবে বলতে এসেছেন, না না, আমি তো আপনাকে সেটাই বললাম, আপনি উত্তরটা দেবেন। সেটাই আমি উত্তরটা দিচ্ছি আপনাকে, আমি তো বোবার মতো বসে নেই আপনাকে। দিন উত্তরটা। হ্যাঁ, আপনার প্রশ্নটাই ক্লিয়ার না, আপনি প্রশ্নটাই ক্লিয়ার করেন। এই সাইলেন্সটাই আমার জবাব ছিল। কৃষ্ণদার কাছে আসছি। না দেখুন, মানে বিজেপির সাংগঠনিক ব্যাপারে আমার কোনো মন্তব্য করার নেইও, রুচিও নেই, আর সেটা ওদের অভ্যন্তরীণ বিষয়, আমাদের দলের শিক্ষাও তাই নয়। তো এখন তারা বিভিন্ন সময়ে বিভিন্ন দল নিয়ে বিশ্লেষণ করেন, কখনো মাথায় তোলেন, পায়ে ঠেলেন, সেটা তাদের ব্যাপার। আমি আবার বলছি আমাদের কোনো, কিন্তু যেটা আমাদের গুরুত্বপূর্ণ মনে হলো, কেন কি যেটা পাবলিক মানে জনসাধারণ চোখের সামনে ঘটে, রাজপথের মধ্যে ঘটে, তো সেইগুলো তো আমাদের দেখতেই হয়, আমরা তো কখনো দেখিনি। আবার তুমি তো তোমার সময় বললে না, এখন আমাকে কেন কাটছো? এত শালীনতা ভদ্রতা রাখো, আবার কথা বলছো। আমি আমারটা বলছি, তোমাকে তো আটকাইনি। রাজপথে আবার কথা বলছো, রাজপথে বসে রয়েছে, রাজপথে বসে রয়েছে, কথা বলছো। তুমি তোমার সময় বললে না কেন? তোমার সময় বললে না কেন? রাজপথে বসে এই তো অদ্ভুত, রাজপথে দেখছে, মানুষ দেখছে, তো রাজপথে তো তোমার সময় বললে না কেন? তুমি আমার সময় বলছো কেন? ডিএর দাবিতে তো বললে তো তুমি এই কথাগুলো। ডিএর দাবিতে রাজপথ দেখা, তোমার কাছে তথ্য নেই কোন? হ্যাঁ, রাজপথে দেখেছি তো। এত আমরা যেমন আমার যেমন রাজপথে আমরা যেরকম দেখেছি, বিজেপির সভাপতি, বিজেপির জেনারেল সেক্রেটারির ছবিতে জুতো মারছে। কারা মারছে? জনসাধারণ নয়, বিজেপির কর্মীরাই মারছে। বিজেপির নেতা, এই চিত্র তো কিছু কয়েক সপ্তাহ আগে তো আমরা দেখলাম। বিজেপির এত বড় বড় অফিস তারা কিনছে, তারপরেও তাদের 5 স্টার হোটেলে যাচ্ছে ভাগাভাগিতে কর্মীরা তৃণমূলকে মারছে। এখন কি রে ভাই, এখন তো বিভিন্ন স্বাধীনতা জানে না, ভদ্রতা জানে না। তোমার সময় তুমি বলবে, আবার একই কথা বলছো। আরে আমার সময় বলবো তো, এবার কিন্তু বলতে দেবো না, এবার কিন্তু বলতে দেবো না, বলতে দেবো না। এবার সভ্যতা শালীনতা রাখো। তোমার সময় কেউ আটকায়নি। আমি ভুল বলছি না ঠিক বলছি, তুমি বিশ্লেষণ করো। রাজপথ বলছো, হ্যাঁ রাজপথ বলবো তো। জুতো চটি তো মেরেছিলে, দিনের পর দিন যারা চটি কে মেরেছে? যারা স্বাভাবিক জীবনে ফিরতে চায় তাদের কথা ভাবছো না, আবার রাজপথ বলছো তোমরা। কি না সংগঠন জানে না, 4টে কর্মী আছে না, পার্টির ব্রিফ জানে, এখানে এসে শুধু গলাবাজি করছে। আরে সংগঠন মানে এইসব কি সংগঠন? পার্টির ব্রিফটা বলো না, পার্টির ব্রিফ কেন? প্রশ্ন যখন করলে তখন তো করছো। কাকে ভয় পেয়েছি? সংগঠন আবার তোমরা কাকে ভয় পেয়েছি? যে দলের কোনো সিস্টেম নেই, এবার বিষয়টা হচ্ছে তোলা কম্পিটিশন চলে, সেই দলটা আবার সংগঠন শেখাচ্ছে। এটা কি? এইগুলো কোথাকার স্যাম্পেল? এগুলো কোথা থেকে আসে? মানে এই জন্য এরা এদেরকে মিথ্যাচার দিয়ে ঢাকতে হয় অমিত শাহর মতো নেতাকে। জানতে এই তো মাল, এই তো প্রোডাক্ট, এই প্রোডাক্টকে বাংলাতে ভাষা করেছে সেটা করেছে। এই তো প্রোডাক্ট, এই তো প্রোডাক্ট, তাও এই তো প্রোডাক্ট। পার্থ চট্টোপাধ্যায় এই তো প্রোডাক্ট, এই তো প্রোডাক্ট, এই তো প্রোডাক্ট, এই প্রোডাক্ট, বালুর মতো প্রোডাক্ট, এই প্রোডাক্ট। এই মন্তব্য নিয়ে কিন্তু সুকান্ত মজুমদার এখনো ক্ষমা চাননি, যে বিষয় নিয়েও কিন্তু আজকের এই অনুষ্ঠানে আমি আলোচনার পরবর্তী জায়গায় আসবো পরের বক্তার কাছে। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, এক্ষুনি বাংলা বলছেতে সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে। আমি অশোক বাবুর কাছে আসছি। সময় খুব কমে এসেছে এবং যে পটভূমিতে এই নির্বাচন হতে চলেছে আগামী লোকসভার, বাংলার মাটিতে দাঁড়িয়ে শুধুমাত্র নয়,
এখানে এই যে মন্তব্যগুলো, কেউ বলছেন বিবেকানন্দকে নিয়ে কথা, কেউ বাংলায় এই অনুপ্রবেশ সিএ আন্দোলনকে জিগির দেওয়ার চেষ্টা করছে। যখনই এরা বাংলা এসেছে, তৃণমূল বর্গীরা এসেছে, এমন কিছু ভাষার জন্ম চলে আসছে। তাই কোথাও এই নির্বাচনী স্ট্র্যাটেজি ঠিক করার আগে, মানে মিলিতভাবে আপনাদেরকে যদি আমি জোটের মধ্যেই দেখি, লক্ষ্যমাত্রা কি সেটা জানার বিষয় নয়, কিন্তু কি নিয়ে মানুষের কাছে আপনারা যাবেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখুন, মানুষের কাছে, মানে আমি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলছি আর কি, মানুষের কাছে পশ্চিমবঙ্গের মানুষ যে বঞ্চনার শিকার হয়ে আছে সেটা থেকে মুক্ত করা একমাত্র কাজ হলো কি আমাদের। কিন্তু লোকসভা ভোটে গিয়ে শুধু জিতে আসা তা নয়, তার সঙ্গে থাকা, তাদের সঙ্গে কাজ করা। বাংলায় বেকারের সংখ্যা যদি না মানে বাড়ছে বা বাংলায় বেকারের সংখ্যা কমছে সেটা নয়, অন্তত শিক্ষিত লোকেদের যাতে চাকরি দিতে পারি আমরা, সেই ব্যবস্থাটা করা। শিক্ষাটা যাতে ভালো হয়, দুবেলা পেট ভরে খেতে পায়, মাথার উপরে ছাদ থাকে, এই চেষ্টাটার জন্যই আমরা ঘরে ঘরে যাব। এই যে জনারটার কথা আপনি বলছেন, তারা এই যে বিবেকানন্দকে নিয়ে যে মন্তব্য, তারা তার দ্বারা প্রভাবিত হচ্ছে বলে মনে হচ্ছে? দেখুন, বিবেকানন্দ রামকৃষ্ণ বোঝার মতো যদি মানে যারা চিন্তায় বাঙালি মনন না থাকে, তাহলে বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, শ্রীরামকৃষ্ণ এদের কাউকে বুঝতে পারবে না। কারণ যাদের চিন্তায় আছে হলো গিয়ে টাকা কামানো, ব্যবসা করা, সুদে টাকা কাটানো, তারা কি করে বুঝবে এই জিনিসটা? এ বোঝা যায় না। এ বুঝতে গেলে পরে বাঙালি হতে হবে, মানে অন্তত মনটাকে বাঙালি করতে হবে। মনটাকে বাঙালি না করলে এই জিনিস বুঝতে পারবে না। রামকৃষ্ণদেবকে, রামকৃষ্ণদেবের কথামৃত পড়লেই তো একটা গীতা, চণ্ডীপাঠ সব হয়ে যায়। একটা বই, সমস্ত প্রশ্নের, আমাদের ধর্মের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে ওখানে এক কথামৃতে। তা সেই জায়গাটা বুঝতে গেলে পরে ওই বাইরে থেকে এসে ওখানে কোনো আশ্রমে সাধু সন্তর কাছে গিয়ে, তার ফলোয়ার অনেক আছে, তাকে নিয়ে গিয়ে সামনে এগিয়ে দিয়ে এই করে হয় না, গেরুয়া পড়লে হয় না। আর ওই ভণ্ড হয়ে গুহাতে বসে তপস্যা করলে হয় না। সেটা 1000 টাকা পার ডে ভাড়া দিচ্ছে এখন। ওই গুহাটা এখন 1000 টাকা পার ডে ভাড়া দিচ্ছে, মোদি গুহা নামই হয়ে গেছে। শুভজিৎ, দেখুন, নির্বাচনে যখন লড়াই করতে যাব তখন তো জাতের নয় ভাতের কথা বলবো। স্বাভাবিকভাবে যেই অসুবিধার মধ্যে সাধারণ মানুষ রয়েছে, যে কর্মসংস্থানহীনতা থেকে শুরু করে শিল্প এবং এর পাশাপাশি সব থেকে বড় কথা আমাদের যে গণতান্ত্রিক যে কাঠামো, এই কাঠামোর উপর যে আক্রমণ প্রতিনিয়ত নেমে আসছে। অর্থাৎ আমরা এমন একটি সরকারের মধ্যে আছি যে সরকার প্রতিনিয়ত আমাদের যে সংবিধানের যে মূল্যবোধ সেগুলোকে নষ্ট করার চেষ্টা করছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ভারতবর্ষের মানুষকে ঐক্য ডাক দেওয়ার চেষ্টা করা এবং এক করার চেষ্টা করা। কারণ এমন একটা দিন হতে পারে যদি বিজেপি সরকার আগামী দিনে আবার এই কেন্দ্রে ক্ষমতায় চলে আসে, এমন হতেই পারে যে নির্বাচনের যে ব্যবস্থা, এই ব্যবস্থাটাকে এরা তুলে দিতে পারে। কারণ যেদিকে এরা যাচ্ছে, বারেবার বললাম যে হিন্দু হিন্দু করছে, তার কারণ হচ্ছে হিন্দুদের সংখ্যাটা সমাজে বেশি বলে ভাবছে রাজনৈতিকভাবে এদেরকে ব্যবহার করবে। আসলে হিন্দুদের জন্যও নয়, এদের এজেন্ডা হচ্ছে একটাই, যে কিছু লোক উপরে বসে থাকবে, তাদের যে চিন্তা ভাবনা, প্রাক ঐতিহাসিক ভাবনা চিন্তা, যখন মানুষ অনেক পিছিয়ে ছিল, অনেক মানে মডার্ন ছিল না, অনেক অন্যরকম ছিল, সেই ভাবনা চিন্তাগুলোকে আরও ইম্পোজ করার চেষ্টা এবং মানুষের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করার চেষ্টা। এবং কোনো সমাধান নেই, কিন্তু সমাধান কিন্তু দেখতে পাবেন না যে এই যে দেশে সব থেকে বেশি বেকারত্ব সংখ্যা গত 40-50 বছরে দেখা যাচ্ছে এই বিজেপি সরকারের আমলে, এই দ্বিতীয় দফার যে বিজেপি সরকার এসছে 2019 সালের পরবর্তীকালে আমরা দেখেছি যে এত মানুষ লকডাউনের সময়, কোভিডের সময় তারা কর্মসংস্থান হারিয়েছে, তাদের কোনো সমাধান নেই। কিন্তু বলা হচ্ছে কি দেশ নাকি এগিয়ে যাচ্ছে। আরে ভাই, কিসে এগোচ্ছে দেশ? কিসে এগোচ্ছে? মানুষকে ভুল বুঝিয়ে, মানুষকে টুপি পরিয়ে আর গেরুয়া বসনকে ব্যবহার করার চেষ্টা। স্বামী বিবেকানন্দকে নিয়ে বলছে, স্বামী বিবেকানন্দ যদি ওরা পড়াশোনা যারা করে, যারা এর খেয়াল খবর রাখে, স্বামী বিবেকানন্দ সে তো ভারতবর্ষের নামকে উজ্জ্বল করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে গিয়ে। তিনি তো সমাজতন্ত্রের কথা বলেছেন, হতে পারে সেই সমাজতন্ত্র আমাদের সমাজতন্ত্র থেকে ভিন্ন, কিন্তু তিনি তো বলেছিলেন তার গেরুয়া বসনকে যদি এখন কেউ ব্যবহার করতে চায়, রাজনৈতিক ফায়দা তুলতে চায়, তাহলে আমি বলবো মানুষ সেই লোকগুলোকে মেনে নেবে না। কারণ গেরুয়া আসলে বিজেপির প্রতীক নয়, গেরুয়া ত্যাগের প্রতীক। এই ত্যাগের প্রতীককে এরা অপব্যবহার করছে। আসলে ভারতবর্ষের যে মূল্যবোধ, যে ভাবনা চিন্তা, এই ভাবনা চিন্তা থেকে সরানোর চেষ্টা করছে। কিন্তু পশ্চিমবাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ এই ধরনের অপশাসনকে মেনে নেবে না বলেই আমরা বলছি আগামী দিনে দেখতে পাবেন 2024 সালে কিভাবে বিজেপি সরকারের পতন হয়।
সোমনাথের কাছে আসছি। আপনি নিশ্চয়ই জানেন যে এবারে মুম্বাইয়ের একটি সংস্থার হাতে দায়িত্ব দেওয়া হচ্ছে বঙ্গে কাদের কাদের টিকিট দেওয়া হবে, বা যেভাবে তৃণমূল কংগ্রেস আইপ্যাককে হায়ার করেছিল সেরকম একটি বম্বের সংস্থা। কিন্তু একটা সমীক্ষার রিপোর্ট বলছে এই মুহূর্তে যদি এই বাংলার নির্বাচন হয় তাহলে 5টার বেশি আসন আপনারা পাবেন না। এই রিপোর্ট নিশ্চয়ই অমিত শাহ হাতে নিয়েই তারপরে এই আলোচনায় নেমেছিলেন। তাহলে যাদের কাঁধে এই দায়িত্ব দিয়ে তিনি আবার দিল্লি যাচ্ছেন, তাহলে তারা এবার কিভাবে বাংলাটাকে বাছাই করবেন? 5টার আসন পাবো কি আমরা 35টা পাবো সেটা বিচার করবে বাংলার জনগণ। আসল সমীক্ষার রেজাল্ট দেবে বাংলার জনগণ। কে কি বললো 5টা পাবো কি 8টা পাবো আমাদের ওই নিয়ে মাথা না। আমাদের কর্মীরা লড়াই করবে, আমাদের কর্মীরা নরেন্দ্র মোদীর উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দেবে। আজকে সেই উন্নয়ন নিয়ে আমরা মানুষের কাছে প্রচার করব, মানুষ আমাদের সাথে আছে, মানুষ সমীক্ষায় আসল রেজাল্ট দিয়ে দেবে সেইখানে দাঁড়িয়ে। আর কিছুক্ষণ আগে যে আজকে দেখুন নির্বাচন আসে, এই নির্বাচনগুলো আসে দেখুন নির্বাচনে বিরোধী রাজনৈতিক দলগুলোর একটা দুশ্চরিত্র মানুষের সামনে চলে আসে, আরও একবার চলে এলো। আজকে যে কংগ্রেসের আজকে অশোকদা বলছিলেন, অনেক কথা বললেন, আজকে এই কংগ্রেসের যখন লোকসভার নির্বাচন আসে তখন এদের ফানুস উঠে যায়, মমতা বিরোধী ফানুস চুপসে যায় অধীরবাবুর। আর সিপিএম যে নবান্নের দিকে মুখ করে যে তৃণমূলের এগেনস্টে যে আন্দোলন করে, আর যখন এই লোকসভা নির্বাচন হলো সেটা মোদি মোহনার দিকে আবার ঘুরে গেল। তো এদের এই ক্যারেক্টারগুলো, এদের এই গিরগিটির মতো রং বদলানো নিজের স্বার্থ, ব্যক্তির স্বার্থের জন্য, দলের স্বার্থের জন্য, এটা বাংলার মানুষ মেনে নেবে না। বেশ, আপনাদের আমি বলি কি ধরনের ব্যক্তি স্বার্থের কথা বলছে, মানে বিজেপি যে বলছে ব্যক্তি স্বার্থের কথা, কিসের ব্যক্তি স্বার্থ বা কি দলের স্বার্থ? না না, তোমরা তো এখানে দাদা তুমি বলবে একটা কথা বলি, এই বাংলায় বামপন্থীদের আপনারা দেখেছেন নিশ্চয়ই সকলে, যখন 61টা এমপি এক সময় সন্ন্যাসী বলেছিল, বলবো কি বিবেকানন্দকে দেখাতে পারবেন ডকুমেন্ট, অনেক কিছুই বলবেন, অনেক বলেছিল, নেতাজিকে তেজর কুকুর বলেছিল, না জেনে ওই এক হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে শিখিয়ে দেয়। আবার আর আপনি এটা জানেন তো নেতাজি সুভাষচন্দ্র বোস যে শ্যামাপ্রসাদ মুখার্জিকে ছেলে পাঠিয়ে মারতে পাঠিয়েছে, জানেন তো? আজকে এই গল্পটা জানেন? দেখি তো আজকে ওই গল্পটা শুনেছেন তো? শ্যামাপ্রসাদ মুখার্জিকে তারা করেছিল, তোমরা যে ভণ্ড সন্ন্যাসী, তারা বিবেক জেগে উঠছে, না ওইটা শুনেছেন তো পাটের জন্য যে তোমাদের বিবেক জেগে উঠছে, কিসের বিবেক জাগবে? তাহলে আপনারা ভারত বিরোধী, আপনারা দেশ বিরোধী, আপনারা সমাজ বিরোধী, তোমরা দেশ বিরোধী, আমরা দেশ বিরোধী। আমাদের এখন নামের বর্ণনা করে দেব, যারা তোমাদের স্লোগান দেয়, কে দেশ যারা পাকিস্তান জিন্দাবাদকে সমর্থন করে, পাকিস্তানের দালাল তোমরা, পাকিস্তানের দালাল তোমরা, তোমরা পাকিস্তানের দালাল। আমাদের গৌরব ইতিহাস, আমাদের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস আছে, তোমাদের কোনো ইতিহাস নেই, কোনো ইতিহাস নেই। আমরা থাকলে তোমরা এখানে মিটিং করতে পারতে না, আমরা থাকলে এখানে মিটিং করতে পারতে না। তোমাদের ভালো আস্তে আস্তে সোমনাথ, 2014 সালে রাহুল সিনহা দায়িত্বে ছিলেন 2টো আসন, তারপর 19-এ দিলীপ ঘোষ দায়িত্বে 18টা, আমরা 21-এও তারই নেতৃত্বে দেখেছি যে নির্বাচন হয়েছে। তাহলে এই নেতৃত্বে 2 প্রাক্তন সভাপতি আজকে বৈঠকে উপস্থিত ছিল, তারপরেও আরো ABCD আমি নাম নিচ্ছি না তাদেরকে, এই যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে বৈঠক করা এবং সোশ্যাল যোদ্ধাদের বিশেষ করে বার্তা দেওয়া, মানে নেতারা কি কম পড়ছে না? দিল্লি থেকে লোক আসবে না ঠিক করে দিচ্ছে যে তাতে এই সোশ্যাল মিডিয়া নির্ভর রাজনীতি করতে হচ্ছে। না না, দেখুন পুরোটাই বলেনি যে সোশ্যাল মিডিয়া, প্রত্যেকটা মানুষ তো এখন ডিজিটাল হচ্ছে বেশি। আপনিও দেখবেন আপনার চ্যানেলের মাধ্যমে, এখন টেলিভিশনের থেকে আপনারাও দেখবেন চ্যানেল, ইউটিউব, ফেসবুক এদিকের ওপর এগুলো জোর দেন। তো সেইখানে দাঁড়িয়ে একটা কিছু থাকে, একটা টিম থাকে সোশ্যাল মিডিয়াকে কাজ করে। সবাই কি সোশ্যাল মিডিয়ায় কাজ করবে নাকি? কিছু জন থাকে যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, সোশ্যাল মিডিয়াটাকে দেখবে। কিছু জন ময়দানে আন্দোলন, এক একটা ডিপার্টমেন্ট থাকে, সেই সোশ্যাল মিডিয়া নিয়ে যারা ডিপার্টমেন্টে রয়েছে তাদের নিয়ে বৈঠক, তাদের উৎসাহিত। আমাদের আবার কর্মী নিয়ে কার্যকারণীয় হয়। বঙ্গ রাজনীতিতে কি আবারও একটা আমরা বিবর্তন দেখতে পাচ্ছি, মানে রাজনীতি এবার সোশ্যাল মিডিয়াতে? সে বিজেপি যা করুক, কিন্তু দেশে 18 কোটি মানুষ নতুন করে আবার যেটা বিলো পভার্টি লাইনের নিচে চলে গেছে গত 10 বছরে। হ্যাঁ, তো মোবাইল তো অনেক দূরের কথা, আমি জাস্ট বললাম বিলো পভার্টি লাইন নতুন 18 কোটি মানুষ চলে গেছে। যাই হোক, এখানে স্বামী বিবেকানন্দের যে উদ্ধৃতিটা নিয়ে কথা হচ্ছিল আমি একটু পড়ি। হে আমার যুবক বন্ধুগণ, তোমরা সবল হও, তোমাদের নিকট হইয়া আমার বক্তব্য, গীতা পাঠের অপেক্ষায় ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরও নিকটবর্তী হইবে। আমাকে অতি সাহসপূর্বক এই কথাগুলো বলিতে হইতেছে, কিন্তু না বলিলেও নয়। আমি তোমাদিগকে ভালোবাসি, তোমাদের বলি, তোমাদের শরীর একটু শক্ত হইলে
তোমরা গীতা আরও ভালো বুঝিবে। যখন তোমাদের শরীর তোমাদের পায়ের উপর দৃঢ়ভাবে দণ্ডায়মান হইবে, যখন তোমরা নিজেদের মানুষ বলিয়া অনুভব করিবে, তখনই তোমরা উপনিষদ ও আত্মার মহিমা ভালো করিয়া বুঝিবে। তার মানে দেখুন, স্বামীজি যখন এই কথাটা বলছেন যে গীতার অপেক্ষায় ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরও নিকট হইবে, তার পরের লাইনে উনি বলছেন আমাকে অতি সাহসপূর্বক এই কথাগুলো বলিতে হইতেছে, কিন্তু না বলিলেই নয়। তার মানে বিজেপির পূর্বসূরীরা তখনও ছিল যারা এই কথার জন্য রাজনীতি করত। তার কারণ হচ্ছে নেতাজি বলেছেন যে গেরুয়া বসন পরে যদি ভোট ভিক্ষা করতে কেউ তোমাদের কাছে আসে, তাহলে আমি বলবো কারণ কি হিন্দু মানুষগণ গেরুয়া দেখলেই ভক্তি শ্রদ্ধা জনিত হয়ে যায়, তো তাকে আমি তার বিরোধিতা করছি। এবং এর টাউন হলের গল্প জানো না? টাউন হলের গল্প আছে না, নেতাজি সুভাষচন্দ্র বসু তো পাঠিয়েছিল। হিন্দুত্বটা কি? হিন্দুত্বটা কি? হিন্দুত্ব হিন্দুত্ব এটাই তো বলা হয়েছে, এইটাই তো বলা হচ্ছে। কেন কি স্বামী, তার কারণ হচ্ছে স্বামী বিবেকানন্দ থেকে নেতাজি সুভাষচন্দ্র ধর্মীয় মঞ্চে গীতা পাঠ এবং গেরুয়া বচনের ব্যবহার তার বিরোধিতা করতে শিখিয়েছে। গীতাকে পাঠ করছো তো, সংবিধান পাঠ করছো, সংবিধান সবার উপরে, সংবিধান সবার উপরে করবো তো, করছি তো না না, সংবিধান তার কারণ হচ্ছে স্বামী বিবেকানন্দ এবং নেতাজি দুজনে গেরুয়া বচন এবং হিন্দু ধর্মের ব্যবহার রাজনৈতিক মঞ্চে বিরোধিতা করতে বলেছে। এত ফুটবল প্রেম মোহনবাগান ইস্ট বেঙ্গল ক্লাবগুলোর দিকে তাকালে বোঝা যায়, এত ফুটবল প্রেম প্রত্যেকটা ক্লাবে ব্যানার্জি পরিবারের লোককে রেখে দিয়ে ফুটবলটাকে নষ্ট করে দিচ্ছে। আস্তে অশোকদা, দেখুন আমি এই যে বললো না, তখন নবান্ন হয়নি, রাইটার্স বিল্ডিং ছিল, বিজেপির ভাইস প্রেসিডেন্ট এবং বিজেপির জেনারেল সেক্রেটারি তারা দুজন বুদ্ধদেব বাবুর কাছে গেছিলেন গোলাপ ফুল নিয়ে, বামফ্রন্টের বর্ষপূর্তির উৎসবের আগের দিন বা পরের দিন, আমার সালটা ঠিক মনে নেই, গিয়ে অভিনন্দন জানিয়ে এসেছিলেন। সে কাগজে সব ছাপাও হয়েছিল। তখন বোধহয় ইলেকট্রনিক মিডিয়া এত ছিল না, নাম বলে দিতে, নাম বললে নাম বলে দেবো, নাম যদি জানতে চান আপনি। হ্যাঁ, নাম বলো না। মুজাফফর খান প্রতাপ ব্যানার্জি, আচ্ছা, পুরনো স্বয়ংসেবক সব, এরা গেছিলেন দুজনে আর কি। এবং সেটা খবরের কাগজে বেশ ফলাও করে ছাপা হয়েছিল, বুদ্ধদেব বাবু ওদেরকে গেট এগিয়ে দিয়েছিলেন। সুতরাং কথাটা সেটা নয়, কথা হলো গিয়ে ভারতবর্ষের আসল জিনিসটা থেকে মুখ ঘোরাতে বিজেপি মুখ ঘোরাতে চেষ্টা করছে, যে বেকারি, গরিবি, ইন্ডাস্ট্রি নেই, মূল্যবৃদ্ধি, দেশপ্রেম নয় উগ্র জাতীয়তা। আরে দেশপ্রেম আমাদের সবার মধ্যে আছে, দেশপ্রেম কার মধ্যে নেই? দেশের স্বাধীনতা চাইনি, দেশপ্রেম, দেশের স্বাধীনতা যারা চাই তারা দেশপ্রেম করবে। চায়নাকে সবথেকে বেশি ব্যবসা দিয়েছে, আচ্ছা আচ্ছা, চায়নাকে জমি দিয়েছে, কোন চায়না গেছে, চায়না গেছে, কোন ভালো গেছে, আরে তৃণমূল তো চোর, আর সেই চোরের নেতা কি বলবো? বাংলায় তৃণমূল ভালো, তুমি বলো, শুভেন্দু ভালো না, আমি কেন বলবো? জনগণ বলবে। এক এক করে কথা বলবেন, বিরতির পর ফিরে এসে আবারও শুনবো বক্তব্য। সঙ্গে থাকবেন বাংলা বলছেতে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে। আজকে যে বিষয় নিয়ে আলোচনার একেবারে শেষ অংশে আমরা চলে এসেছি, আমি প্রত্যেকের কাছে সংক্ষিপ্তভাবে বিষয় নিয়ে একেবারে সাম আপ করব, কিন্তু তার আগে আমি দুটো লাইন বলতে চাই। রবি ঠাকুর এক চিঠিতে লিখেছিলেন, হীরের দামে ঠুনকো কাজ কিনতে আমি নারাজ, জীবদ্দশায় মানবতার ওপর দেশপ্রেমকে তাই ঠাঁই দিতে চাই না। দেশপ্রেম নয় জঙ্গি জাতীয়তাবাদ, এই উগ্র জাতীয়তাবাদের প্রসঙ্গ টেনে রাজনীতির আঙিনায় বাংলার মানুষের কাছ থেকে ভোট কাটতে, ডাবল ইঞ্জিনের সরকার চালাতে বিজেপির এই যে শাহী সফরে বৈঠক এবং তার থেকে রণকৌশল, আসন্ন 24 লোকসভা নির্বাচনের আগে তারা যে ন্যারেটিভ সেট করে দিতে চাইছে, এ রাজ্যে কারা নাগরিক তাদের নিয়ে আবার প্রশ্ন তুলে দিচ্ছেন এ রাজ্যে বৈঠক করেই। সোমনাথ, দেখুন, একটা বৈঠক অমিত শাহজি নাড্ডাজি এসে করেছে, তাতেই দেখছি সবার মানে নবান্ন থেকে শুরু করে কংগ্রেস বলুন, সিপিএম বলুন, বিভিন্ন সংবাদ মাধ্যম সবার দেখছি একদম ধরো কপ অবস্থা হয়ে গেছে। মানে এরপর তো কত রকম সভা হবে, কত রকম আন্দোলন হবে, তাহলে তো বিরোধীদের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। একটা বৈঠকে এত যন্ত্রণা। তো যে যাই ভাবুক, আমরা নরেন্দ্র মোদীর নেতৃত্বে, নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষে এখন নরেন্দ্র মোদীর বিকল্পই নরেন্দ্র মোদী।
এটা সারা ভারতবর্ষের মানুষ তথা সারা বিশ্ব পৃথিবীর মানুষ এটা বুঝে গেছে যে এই ভারতবর্ষে একমাত্র নরেন্দ্র মোদীর হাতেই ভারতবর্ষ শক্তিশালী আছে। আর ভারতবর্ষের মানুষ একজন শক্তিশালী নেতৃত্বের হাতে ভারতবর্ষের ক্ষমতা দিতে চায়। ওই ইন্ডিজোট যার পিন্ডি চটকে গেছে আরও পিন্ডি চটকে যাবে আর কিছুদিনের মধ্যে। আপনি দেখে রাখুন নির্বাচন ঘোষণার আগে এই ইন্ডিজোটের এই সিপিএম, তৃণমূল, কংগ্রেস, তারপর আরও যারা লালু ভুলু কালুরা রয়েছে এই জোটকে মানুষ সমর্থন করবে না। আগামী লোকসভা 2024-এর লোকসভা নির্বাচন নরেন্দ্র মোদীর উন্নয়নে ভারতবর্ষের মানুষ আবার সামিল হবে, আবার বুঝিয়ে দেবে সারা বিশ্বকে, সারা ভারতবর্ষের সমস্ত দুর্নীতিপরায়ণ নেতাগুলোকে যে মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। আর সুকান্ত মজুমদার ক্ষমা চাইবে? সুকান্ত মজুমদার তো ক্ষমা চাওয়ার মতো কিছু বলেছে কি আপনি সেটা দেখান না কি বলেছে। সুকান্ত মজুমদার কোথাও স্বামী বিবেকানন্দকে কি অপমান করেছে আপনি সেটা বলুন। কথাটার আপনারা যদি অন্য ইঙ্গিত করেন ওই ঘুলঘুলাইয়া খাওয়ান তাহলে সেটা আলাদা ব্যাপার। আপনাকে প্রশ্ন করেছিলাম, আপনি হ্যাঁ নাই উত্তর দিতেই পারেন। কৃষাণুদার কাছে আসছি, এই ফ্যাসিজমকে রুখতে তৃণমূল জোটের সঙ্গে শুধু নয় এককভাবে কিভাবে লড়াইয়ে শামিল হবে? না, আমরা তো বলেছি যে আমরা তো সারা ভারতের দায়িত্ব নিতে পারবো না, কিন্তু পশ্চিমবাংলার 42টা আসন আমরা সে জোট হোক না হোক আমরা ইন্ডিয়া যে জোট সরকার হবে সেটাকে সর্বভারতীয় রাজনীতি সময় নেই, কথা কাটাকাটিতে সময় নেই। এবার থরথর কম্প শুনলাম, থরথর কম্প। এখন বিষয়টা হচ্ছে খোরাক করাকে কেউ যদি কম্প মনে করে আমার তো কিছু করার নেই। তার কারণ হচ্ছে এই মোদি, এই ওই অমিত শাহ, এইসব নিয়ে অনেক শুনেছি একটু আগে। এই যে আমরা তোমাদের নিচে স্ক্রোল যাচ্ছে 0 থেকে 77, এই মিথ্যাচারটা কেন করতে হচ্ছে না? আমি জানি 3 থেকে 77 এখন বলতো, 3টাকেও এখন নিজেরাই নিজেদের 3টাকে অগ্রাহ্য করছে, কিন্তু 77-এর আগে বলতে হবে তো। 2021-এর নিরিখে সেটা 121 হয়েছিল, তার মানে 3 থেকে 121 হয়ে 77, তাও সেটা নেই। তো সুতরাং বিজেপি পঞ্চায়েত বাই ইলেকশন আরো পড়ছে না। আবার অশোকদা সময় আজকে আপনি সঞ্চালিকা যখন বললেন রবীন্দ্রনাথকে উচ্চারণ করলেন, কংগ্রেস ক্ষমতায় আসছে বা ভারতবর্ষের যে সংস্কৃতি, ভারতবর্ষের যে আচার আচরণ সেটা ঠিক করে দেয় বাংলার সংস্কৃতিবল লোকেরা। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, তারাশঙ্কর তারা অন্য কোনো দল থেকে আসেনি, তারা কংগ্রেসের সঙ্গে ছিলেন আমৃত্যু। সুতরাং এই জিনিসটা মাথায় রাখবেন। মানে এখন আমাদের প্রত্যেকের উচিত হলো গিয়ে বিজেপিকে হাঁটানো। আর ইভিএম চুরি না করলে বিজেপি সারা ভারতে 50টা সিট পাবে নাকি আমার সন্দেহ। ইভিএম যদি চুরি না করে, হ্যাঁ করেছে তো, আরে এত প্রমাণ পড়ে গেছে আমার কাছে। বিজেপি প্রতিনিধি বলার সময় বিজেপি না বলে 4 বার নরেন্দ্র মোদী বললেন, এখান থেকে পরিষ্কার। আর তোমাদের একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে মুখ নেই, সেখান থেকে তোমরা কি মুখের নির্বাচন হয়নি? মুখের নির্বাচন তোমাদের মুখ কে ছিল? মধ্যপ্রদেশে মুখ কে ছিল তোমাদের? ছত্তিশগড়ে তোমাদের মুখ কে ছিল? ছত্তিশগড়ে তোমাদের মুখ কে ছিল? ছত্তিশগড়ে কে মুখ ছিল? তোমাদের মুখ ছিল? আমার তোমাদের মুখ কে ছিল ছত্তিশগড়ে? ওটা মুখের পার্টি নয়, আমাদের দল মুখের মতো দাঁড়িয়ে নেই। তাহলে এখনো মরা মুখের মতো দাঁড়িয়ে নেই। আপনার বলার সময় কেউ বলেনি, কোনো মুখের উপর দাঁড়িয়ে নেই। সাধারণ মানুষ তারা বিবেচনা করছে আগামী দিনে বিজেপি মুক্ত ভারত তৈরি করার ক্ষেত্রে বামপন্থীরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। বেশ, অনেক ধন্যবাদ চারজনকে আজকে আলোচনায় আসার জন্য। ধন্যবাদ জানাচ্ছি যারা টেলিভিশনের ওপারে এতক্ষণ আমাদের আলোচনা শুনলেন। এই বিষয় নিয়ে বাংলা বলছে এখানেই শেষ করছে। অন্যান্য নানান খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।